আর হাসনা তো একেবারে হাসনাত দা ওয়াকার স্লোগানই দিয়ে দিল, এতে তাদের আত্মসম্মানে লাগে না। আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে ইউনুস বাহিনী এসে তাকে মারছে, এরা দাঁড়িয়ে দেখছে, তখন কিছু বলেনি, তাহলে তাদের শক্তি নাই। চেতনা তো আবার 1 মাস পরে জাগ্রত হবে, তখন তাদেরকে ঠেকানো তো আমাদেরকেই ঠেকাইতে হবে। বিএনপির এখন আরো এক্সট্রা কঠোর পরিশ্রম করে মাঠের থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দমিয়ে রাখতে হবে। এদের তো সেই মুরদ নাই, কিন্তু তারা নিজেদেরকে জাহির করার জন্য সেখানে গিয়ে একটা পরিস্থিতি তৈরি করলো এবং গায়ের জোরে গিয়ে বাহাদুরি করার চেষ্টা করলো, যেটা কোনো দরকার ছিল না। বিএনপি যদি মনে করে জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না। জামাত শিবিরের ভাইরা, আপনারা শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিমকে একটা আনুষ্ঠানিক ধন্যবাদ জানান, অ্যাটলিস্ট কমেন্ট করে ফেসবুকে লিখে ধন্যবাদ জানান। শায়েখে চরমনাই মোবারকবাদ। গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ। আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সন্ত্রাসী বিরোধী আইনে 75 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 400 জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত 45 জনকে আটক করা হয়েছে। জয় একটা খোঁজ নিয়ে এই গোপালগঞ্জ নিয়ে একটা স্ট্যাটাস দিল, মানে একজনকে পুলিশ মানে তার দেহ, নিথর দেহ আর কি ভ্যানে তুলতেছে, উনি এটা পোস্ট করছে যে গোপালগঞ্জ নিয়ে কি হচ্ছে, গোপালগঞ্জে পুলিশ কি করতেছে। আসলে ওইটা ছিল 2024-এর ব্রাহ্মণবাড়িয়ার দিকে কোন একজন পকেট মারায় ধরা খায়া গণপিটুনিতে ওনার প্রাণ গেছে, আর ওই লাশটাই পুলিশ গাড়িতে উঠাইতেছে, আর সেটাই জয় স্ট্যাটাস দিয়া বলতেছে গোপালগঞ্জের। আর এই গোপালগঞ্জের ঘটনা নিয়ে জয় শুধু পুলিশকে বদনাম করতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ দেখলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। এই জন্য ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ নিউজগুলো ধারাবাহিকভাবে দেখে আসি। চলুন। জামাত শিবিরের ভাইরা, আপনারা শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিমকে একটা আনুষ্ঠানিক ধন্যবাদ জানান, অ্যাটলিস্ট কমেন্ট করে ফেসবুকে লিখে ধন্যবাদ জানান। শায়েখে চরমনাই মোবারকবাদ। অ্যাপ্রিশিয়েট করতে হবে। শায়েখে চরমনাই একটা নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছেন জনাব মুফতি ফয়জুল করিম। জামাত ইসলামের পক্ষে এমন একটা জোরালো অবস্থান নিয়েছেন যে শায়েখে চরমনাইয়ের ইতিহাসে এত বড় অবস্থান কোনোদিন নেননি। আমার এই মুহূর্তে জামাতের পক্ষে কথা বলা, কে জামাতের পক্ষে, কে জামাতের শুভাকাঙ্ক্ষী, এইটা মাপার সবচাইতে বড় অস্ত্র, মানদণ্ড যেটা, সেই মানদণ্ডেই শায়েখে চরমনাই জামাতের পক্ষে, শিবিরের পক্ষে কথা বলেছেন, অবস্থান নিয়েছেন। অসাধারণ, মোবারকবাদ জানান তাকে। অতীতের তিক্ততা সব ভুলে যান। সৈয়দ রেজাউল করিমের সাথে এমনিতেই জামাতের তিক্ততা ছিল না, ভালো সম্পর্ক ছিল। শায়েখে চরমনাইয়ের প্রতি জামাত শিবির চরম ক্ষুব্ধ ছিল। জাস্ট ফরগেট অ্যান্ড ফরগিভ, ওগুলো সব বাদ, সামনে এগিয়ে যান। জামাত চরমনাই দুটো রাজনৈতিক দল, আকিদা অমুক তমুক মাসালা ওগুলো একদম ভুলে যান। ওগুলো যার মাসলাক সে ফলো করুক। রাজনীতিতে তাদের কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যেতে হবে। শায়েখে চরমনাই এখন জামাত নেতাদের সাথে স্টেজ শেয়ার করেন, তিনি আগের বক্তব্য চেঞ্জ করেছেন, সব ঠিক আছে, অসাধারণ। তো দর্শক, এই সময় জামাতের পক্ষে জোরালো ভূমিকা বলতে কি বোঝায়? জামাতের বিরুদ্ধে নতুন শাহবাগ কায়েম হতে যাচ্ছে, আর এই শাহবাগ করছে বিএনপি। এই যে জামাত নেতাদের ফাঁসি দেওয়া, নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা, জামাতের লোকজনকে গণহত্যা করা, গুম করা, হাত পা ভেঙে দেওয়া, চোখ উপড়ে ফেলা, ছাদ থেকে মেরে লাথি দিয়ে ফেলে দেওয়া, এই যে ডিহিউম্যানাইজেশন বাংলাদেশে, এটা হয়েছে কিভাবে? শাহবাগের মাধ্যমে। শাহবাগ জামাতকে এই জায়গায় এনেছে 13 সালের ইমরান সরকারের শাহবাগ। এই জন্য সব ফেসিজমের গোড়া কিন্তু শাহবাগ। সেই শাহবাগ পরাজিত হয়েছে, কিন্তু শাহবাগ 2.0, বাংলাদেশ 2.0 হয়েছে, এখন শাহবাগ 2.0 কায়েমের চেষ্টা চলছে। সেটা বিএনপির ছাত্রীগুলো করার চেষ্টা করছে। বামপন্থী বিএনপি বা এই কথিত 71বাদী বিএনপি, যারা কখনো জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার আদর্শ নয়, তারা এই শাহবাগ 2.0 কায়েম করার চেষ্টা করছে। যেমন ফজু পাগলা, রুমিন ফারহানা, শাহেদ আলম, মানে এই টাইপের কিছু ছাত্রী, এরা শাহবাগ 2.0 কায়েম করছে। ওয়াহিদুজ্জামান, এদের কথাবার্তা কতটা নোংরা, কতটা বিভৎস, এবং 13 সালের শাহবাগের সাথে কতটা মিল। এবং স্লোগান দেখেন, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাত্র, এই স্লোগান বিএনপি দিচ্ছে। পিন্ডিজা, কত কিছু। ছাত্রদল সভাপতির বক্তব্য শুনেছেন, কতটা নোংরা, শিবিরকে মারার হুমকি দিচ্ছে। যারা জিয়াউর রহমানের কিংবা তারেক জিয়ার সমালোচনা করবে, তাদেরকে হত্যা করার হুমকি দিচ্ছে বিএনপির লোকজন। কেন্দ্রীয় নেতারাও বলছে, আমরা দেখে নেব, পরিণতি ভালো হবে না। তারেক রহমানের সমালোচনা করা গণতন্ত্র যারা করে, তারা গণতন্ত্রের শত্রু। মির্জা ফখরুল বলছেন, এটি হচ্ছে শাহবাগ 2.0। এই জায়গাটায় জামাতের পক্ষে ভূমিকা নেওয়ার অর্থ হচ্ছে, আপনি জামাতের বিরুদ্ধে শাহবাগ কায়েম করার চেষ্টা হচ্ছে, এই শাহবাগের বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন। কারণ এই শাহবাগের আঘাত সবার উপরে আসবে, প্রথমে ধরবে জামাতকে,
তারপরে সবার উপরে আসবে। এজন্য শাহবাগ 2.0 যেটা সম্ভব এর বিরুদ্ধে অবস্থান নেয়, শাহবাগ 2.0 দাঁড়ানোর আগে কোমর ভেঙে দেওয়াটাই হচ্ছে আসল রাজনীতি, দূরদর্শী রাজনীতি। এবং এটা করতে হলে আপনাকে জামাতের পক্ষে প্রথম দাঁড়াতে হবে, তারপর নিজেদের জন্য দাঁড়াতে হবে। কারণ ওই যে 13 সালে শাহবাগ প্রথমে জামাতকে ধরেছে, নবী রাসূল থেকে শুরু করে তারপর সবাইকে ধরেছে। এবার যে নব্য শাহবাগ সেম থিং উইল হ্যাপেন। শায়েখে চরমনাই দূরদর্শী রাজনীতিবিদ, স্পষ্টবাদী রাজনীতিবিদ, তিনি বিষয়টা হয়তোবা উপলব্ধি করেছেন, যার ফলে এই নব্য শাহবাগের বিরুদ্ধে শায়েখে চরমনাই একদম ক্লিয়ার কাট। যে স্লোগানে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, বিএনপি সেই পথে হাঁটছে। ফয়জুল করিম, শেখ হাসিনা ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল, পরে তাকেই দেশ ছাড়তে হয়েছিল। এখন যারা একইভাবে রাজাকার বলে গালি দিচ্ছে, ভবিষ্যতে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। শরীয়তপুর পরিবহনে বিএনপির 5 কোটি টাকা চাঁদাবাজি, আর এই চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করেছেন বিবিসির নিউজে। বিবিসি থেকে আজকে আপনাদের সাথে কিছু নিউজ শেয়ার করব এই ভিডিওতে। ঢাকার যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর রুটের এই পরিবহন কোম্পানির কাছে 5 কোটি টাকা অথবা মাসে 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে চলতি মাসে। টাকা না পেয়ে পরিবহনের বেশ কটি গাড়ি ভাঙচুর হয়েছে। 3-4 দিন যাত্রাবাড়ি থেকে এই বাস চলাচলও বন্ধ ছিল। প্রতিদিন 500 করে টাকা দিত, এখন আমরা বর্তমানে আজকে 4 দিন ধরে কোনো টাকা দিই। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, সে যে দলের হোক, আমরা তাদেরকে আমরা আইনের আওতায় দেখতে চাই। এই পরিবহন প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে এখানে বিবিসির রিপোর্টারকে একজন পরিবহন শ্রমিক বলছে যে 5 কোটি টাকা সর্বপ্রথমে চাঁদা দাবি করা হয়েছে, এরপরে মাসে 10 লাখ টাকা, এরপরে প্রতিদিন 500 টাকা করে প্রত্যেকটা বাস থেকে নেওয়া হচ্ছে। এটা একজন শ্রমিকের মুখের কথা এবং সাংবাদিকের মুখের কথা আপনারা শুনলেন। আমরা আজকে এই রিপোর্টার ভিতরে আরো কিছু নিউজ আছে, আমরা নিউজগুলো তুলে ধরছি আপনাদের সামনে। বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ আসায় যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সারা দেশে 5 আগস্টের পর এরকম চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে ঘিরে সমালোচিত হচ্ছে বিএনপি। সম্প্রতি ঢাকার মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা করার ঘটনা সামনে আসায় সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপি তার অঙ্গ সংগঠনের অন্তত 5 জনকে বহিষ্কার করেছে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে, এবং বিএনপি দাবি করছে যে এই ঘটনার পর পরিকল্পিতভাবে বিএনপিকে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। যদিও 5 আগস্টের পর থেকে বিভিন্ন চাঁদাবাজি দখলের ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশে গত 11 মাসে বেশিরভাগ চাঁদা। প্রিয় দর্শক, আমরা এখানে রিপোর্টে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির জন্য বিএনপিকে দায়ী করা হচ্ছে এবং বিএনপিকে এই দায়ী মুক্ত করার জন্য এখানে কথা বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। সেখানেও আমরা আপনাদের সামনে গয়েশ্বর চন্দ্র রায় কি বলেছেন সেটাও আমরা এই রিপোর্টে তুলে ধরবো। আমরা এখন একজন বিশ্লেষকের আলোচনা তুলে ধরবো। বিবিসিকে একজন রাজনৈতিক বিশ্লেষক কিভাবে বলছেন। বিএনপি মনে করতেছে তারা 17 বছর খাইছে, আমরা খাবো না। এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখি যে দলের কেন্দ্রীয় নেতারা এই ধরনের ইন্ধন। এই কথাগুলো বলছেন ডক্টর সাব্বির আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক, বিবিসি নিউজ বাংলায়। আমরা ওনার কাছ থেকে, ওনার মুখ থেকেই আপনারা কথাগুলো শুনুন। আওয়ামী লীগ 17 বছর খাইছে, আমরা খাবো এবং তোরা সাবধানে চাঁদাবাজি করবি। দলের কেন্দ্রীয় নেতাদের মুখ থেকে যদি এইসব কথা শুনি তাহলে তো সেই দলের অবস্থান তো ভয়াবহ। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে সারা দেশে বিএনপির লোকদের ক্ষমতা ও প্রভাব স্পষ্ট। আপনারা রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদের মুখ থেকে, ডক্টর সাব্বির আহমেদের মুখ থেকে কথা শুনছিলেন। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি জনগণ, বিএনপির নারীরা পর্যন্ত এই চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু মিছিল, মিটিং, এবং তারা দাবি করছে যে এখানে আওয়ামী লীগের লোকজন অনেক টাকা দিয়ে বিএনপির বিভিন্ন পদ কিনেছে। তারা এই পদগুলা কিনে বিএনপির বদনামি করার জন্য, বিএনপিকে ধ্বংস করার জন্য এই কাজগুলা চালিয়ে যাচ্ছে। তাহলে আওয়ামী লীগের লোকজনে কিভাবে বিএনপি থেকে বিভিন্ন পদ পদবি কিনে বিএনপির নেতৃত্বে আসছে, এবং সেই কারণে খুব প্রকাশ করছে খুদ বিএনপির নারী এবং পুরুষ নেতাকর্মীরা। তাই অনেকেই বিষয়টি নিয়ে হতাশা জানান। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দলের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকেছে, আশ্রয় প্রশ্রয়ও পাচ্ছে। আজকে নতুন কোন লোক ঢুকানোর কারণে আমাদের দলের বদনাম হইতেছে। তো টাকা দিয়ে যদি আমি কাউকে ঢুকাই তাহলে সে তার দলকে ভালোবাসবে না, সে তো দলের বদনাম করবে, আমাদের কটূক্তি করছে, আমাদের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আমাদের নিয়ে মিথ্যাচার করছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বাংলাদেশ এবং জাতীয়তাবাদের কর্মী হিসেবে আমরা পরিত্রাণ চাই। ক্ষমতায় যাওয়ার আগেই। প্রিয় দর্শক, আপনারা 2 জন নারী নেত্রীর মুখ থেকে কথা শুনলেন। তারা এই অনুপ্রবেশকারীদের কাছ থেকে পরিত্রাণ চা বিএনপির। আসলে কতটুকু অনুপ্রবেশ করেছে আর কতটুকু অনুপ্রবেশ করে বিএনপির ক্ষতি করছে বলে আপনারা মনে করছেন, আপনাদের মন্তব্য কমেন্টস করে লিখবেন। আমরা আপনাদের মন্তব্য শুনবো। এবার বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের যে সাক্ষাৎকারটি নিয়েছে বিবিসি, সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যাখ্যা এরকম। আমি আমার সম্পদটা এতদিন চাইতে পারি না, এখন আমি আমার সম্পদটাকে কখনো প্রশাসনের মাধ্যমে, অথবা তারা নাই তাই আমি আমারটা আমি পেলাম। এটাকে দখলবাজি তো পরে না।
আরেকটা জিনিস হলো যে আমরা যতগুলি লোকটাকে বহিষ্কার করলাম, হয়তো আমরা বিশ্বাস করছি তার বিরুদ্ধে অভিযোগগুলি সত্য। আজকে প্রশাসন কি তাদেরকে আইনের আওতায় নিচ্ছে? কেন নেয় না? আমি তো সরকারে নেই, কারো কারো পারসেপশন বিএনপি ক্ষমতায় এসে গেছে, এটা তো ঠিক না। কিন্তু আবার কারো কারো পারসেপশন ক্ষমতা চালাইতেছে এনসিপি আর জামাত। এদিকে ক্ষমতায় আসার আগেই বিএনপির রাজনৈতিক পরিচয় নানা রকম কর্মকাণ্ডে দলের একটি অংশ বিব্রত। ব্যক্তিগত প্রিয় দর্শক, বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যটা আপনারা শুনলেন যে তিনি বলছেন কারো কারো কথাবার্তা বোঝা যায় যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, আবার কারো কারো কথাবার্তা থেকে উনি বুঝতে পারেন যে বর্তমান সময়ে রাষ্ট্র পরিচালনা করছে এনসিপি আর জামাত। এই নিয়ে আপনাদের মন্তব্য আপনারা লিখবেন, আমরা এই রিপোর্টে আরো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এই রিপোর্টটির সর্বশেষ সাক্ষাৎকার নিয়েছেন মাহেদী আমিন, তারেক রহমানের উপদেষ্টা। মাহেদী আমিন আপনারা যারা রাজনীতি করেন আমি আশা করছি যে অনেকেই চিনেন। ওনার সাক্ষাৎকারে উনি কি বলছেন সর্বশেষ রিপোর্টের অংশটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমার এমন অনেক অভিযোগ রয়েছে যেগুলো অপপ্রচার, যেগুলো ষড়যন্ত্র, যেগুলো অতিরঞ্জিত। এই বিশাল সাংগঠনিক কাঠামো যেখানে আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে শুধু মিথ্যা মামলা হচ্ছে, 6 মিলিয়ন ইজ এ স্ট্যাগারিং নাম্বার। তার মধ্যে একটা সার্টেন কিছু মানুষ হয়তো অপকর্মের সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও আমাদের বারবার আহ্বান জানানো হচ্ছে যে ওনারা ওনাদের যে ব্যবস্থাটুকু নেয় সেটা যেন নেয়। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের বিশেষ বিশেষ অংশগুলা, নিউজের বিশেষ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। ম্যাক্সিমাম নিউজটাই আপনারা এই ভিডিওতে কি আলাপচারিতা হয়েছে, জনগণ কি বলছে, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা কি বলছে তাও শুনলেন এবং বিশ্লেষকদের কথাও শুনলেন। এর থেকে আপনাদের মূল্যায়ন করবেন। আগে ওগুলো ওখানে নিয়ে ঢুকাই দেওয়া হয়েছে, আর গুজবটা একটা থামাইতে পারবেন না। এটা তো যুদ্ধের একটা অংশ। ডক্টর ইউনূস স্যার বলছে না দেশ যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে গুজব থাকবে না কেন? আমি লিখতে গুজব ছড়াবেই, তাই না? কিন্তু আমরা কেন ওইটা বিশ্বাস করব? এটা হলো বড় প্রশ্ন। আমাদের এই যে বুদ্ধিজীবীরা এখন দিশাহারা, কোনো হিসাব নিকাশ মিলাইতে পারতেছে না। ওরা বলতেছে কেন ওইখানে গেল, আর ওইখানে যখন যাবে একেবারে বঙ্গবন্ধুর কানের কাছে যায়া মুজিববাদ নিপাত যাক, ওই স্লোগান কেন দিতে হবে তার কানের কাছে যায়া? ভাই ওই স্লোগান দিলে অসুবিধা কি? ওই স্লোগান তো দিতে পারছে, বঙ্গবন্ধুর ঘরের মধ্যে ঢুকাই তো দিয়ে আইছে, যেখানে আপনারা অনেকেই কোনোদিনই যাইতে পারেন নাই, কোনো মিটিং করতে পারেন নাই। বড় বড় দলরা কিন্তু ফেল করছে, গোপালগঞ্জে পারে নাই কিন্তু ওইখানে যায় মিটিং করতে। দেখেন ওরা কিন্তু যাওয়ার আগেই সব খবর পাইছে, তাই না, যে ওইখানকার অবস্থা ভালো না, তারপরে তো ঢুকছে। ভাই এটা হলো কলিজা, ভাই কলিজা লাগে। এইটাই এখন অনেকের মাথা ব্যথা, এইটাকে এখন ফেলুর দেখাবার জন্য যে না এটা সাকসেসফুল হয় নাই, ওরা এখানে গেছে মাই খেয়ে চলে আসছে। ভাই আপনারা যা ইচ্ছা তাই বলতে থাকেন, কিচ্ছু যায় আসে না। ওদের কাজ ওরা করে যাচ্ছে, এদিকে সরকারের কাজ সরকার করতেছে। এই যে দেখলেন না 22 ঘন্টা কারফিউ দিয়ে কি পেদারিটা দিছে। আরে বাপরে বাপ, চাই পায়ে হারা গেছে, চাই পায়ে। হ্যাঁ আরে চার পায়ে কোন পশু হাঁটে এটা তো আপনারা ভালোই জানেন, বুঝছেন? ওই চার পায়ে হাঁটাই যাচ্ছে। আসলে গোপালগঞ্জবাসী কিন্তু অন্যরকম রাজনীতি করতে পারতো। ওরা একটা মনো মিছিল বাই করে দেখাই দিত, যেটা গত 10 মাস বা 11 মাসে আমরা দেখি নাই কোথাও আওয়ামী লীগের তেমন বড় মিছিল। ওই ফুটফাট বাইর হয় আবার পালাইয়া যায়। ওরা ওইখানে গোপালগঞ্জে একটা মিছিল বাই করতে পারতো, নীরব মিছিল। এবং ওরা যদি বাধা না দিত এনসিপি কে, ওদের ইমেজটা কিন্তু ফিরা পাইতো। এখন কি দাঁড়াইলো যে তারা 16 বছর যেভাবে দেশ চালাইছে ঠিক ওই কাজটাই করছে গোপালগঞ্জে। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ নিউজগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশের অবস্থা দিন যতই যাচ্ছে ততই কতটা ভয়ানক হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এরকম নিত্য নতুন দেশের সকল আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।